ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে কণা, স্টেজে বসে আছে সন্ধ্যা আর আষাঢ়। ফ্ল্যাটের সবাই এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে। কণার পাশে শরীফা দাঁড়িয়ে আছে। রাত এখনো আসেনি। কণা কিছুক্ষণ অপেক্ষা করে দরজার দিকে তাকাতেই দেখলো রাত আসছে, পরনে সাদা পাঞ্জাবি। রাতের সাথে আরাফাতও আসছে। শরীফা আরাফাতকে ডাক দিল। আরাফাত রাতকে নিয়েই এগিয়ে আসলো। শরীফা আরাফাতের দিকে তাকিয়ে বলল, কই ছিলেন আপনি? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরাফাত জবাব দিল, নিচেই ছিলাম। আচ্ছা দেখুন, আমি সেজেছি আজ, কেমন লাগছে আমাদের? আরাফাত পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, ও মাই গড, বলিউডের নায়িকেরা দেখি আমার সামনে দাঁড়িয়ে। কণা রাত হেসে দিল। শরীফা দাঁত চেপে বলল, মজা নিচ্ছেন? নো, রাত তুই বল। হ্যাঁ সত্যি, বলিউডের নায়িকার মতোই লাগছে তোমাদের। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক এ ওয়াও। ওয়াও, রাত প্রশংসা করলো আমাদের। বাহ, বিশাল ব্যাপার। কেয়া বাত হ্যায়। চলুন মিস্টার আরাফাত, ওদের হলুদ লাগিয়ে দিয়ে আসি। শরীফা আরাফাত চলে গেল। রাত এখনো দাঁড়িয়ে আছে। কণার মুখে এখনো হাসি লাগিয়ে আছে। ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করলো রাতকে, মিস্টার নাইট, সত্যি বলিউডের নায়িকার মতো লাগতেছে? রাত তাকালো। কিছু বলার জন্য মুখ খুলতেই দেখলো রাহুল এগিয়ে আসছে। বেয়াদবটা ছাদেও চলে আসলো। কণা এখনো খেয়াল করেনি রাহুলকে। রাত কণাকে ধমক দিয়ে বলল, হাসছো কেন এখনো? তোমার কি মনে হয় তোমাকে বলিউডের নায়িকার মতো লাগছে? আমি বললাম আর খুশিতে আকাশে ওড়া শুরু করে দিলে। এত ভারী মেকআপ, ও মাই গড। মিথ্যা প্রশংসা ছিল ওটা তোমার জন্য। বিশ্রী লাগছে তোমাকে, বুঝলে? পুরো ছাদটা মরিচবাতির আলোয় ঝলমল করছে। অনুষ্ঠান হবে না বলেও মোটামুটি আয়োজন করা হয়েছে। সন্ধ্যাকে হলুদ কালারের শাড়ি পরানো হয়েছে। শরীরে রয়েছে তাজা ফুলের গহনা। এই তাজা ফুল থেকে মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কণা সাজছে। হলুদ কালারের একটা লেহেঙ্গা পরেছে সে। বান্ধবীর বিয়ে বলে কথা, না সাজলে হয় নাকি? শরীফা এসেছে। সন্ধ্যাকে ছাদে নিয়ে যেতে বলা হয়েছে। আজ এই নিয়ে দুইবার দেখলো কণা শরীফাকে। শরীফা সন্ধ্যাকে ধরে নিয়ে গেল। কণা মেকআপ বাক্সটা বন্ধ করে ওদের পেছনে পেছনে গেল। ছাদে আসতেই দেখলো আশাল অলরেডি বসে অপেক্ষা করছে। সন্ধ্যা একই বাড়িতে তারা, সেই জন্য একসাথে গায়ে হলুদ হচ্ছে। সন্ধ্যাকে স্টেজের কাছে নিয়ে যেতেই আশার এগিয়ে আসলো। হাত বাড়ির আর একেবারে সন্ধ্যাকে উঠিয়ে নিল। তারপর সন্ধ্যা বসতেই আশার ফিসফিস করে বলল, এক মালির বাগানের ফুল কন্যা, ভীষণ সুন্দর লাগছে তোমায়। সন্ধ্যা প্রতিউত্তরে মুচকি হেসে বলল, ধন্যবাদ মালি সাহেব। আরাফাত পাঞ্জাবির কালারটা ঠিক করতে করতে শরীফাকে ফোন লাগালো। শরীফা স্টেজের সামনে চেয়ারে বসেছিল। আরাফাত ফোনটা পেয়ে সাইডে গিয়ে রিসিভ করলো। হ্যালো, বলুন। আরাফাত জিজ্ঞাসা করলো, কোথায় তুমি? সাদে। আপনি কোথায়? এই তো আসতেছি। কি পরেছো আজ? এই তো হলুদ শাড়ি। কি, একে তো সরিষা, তার উপরে সরিষা কালারের শাড়ি পরেছো? সরিষা কালার হবে কেন, হলুদ কালার পরেছি। আপনি কি পরেছেন? লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। শরীফার চোখগুলো বড় বড় হয়ে গেল। অবিশ্বাস নিয়েই বলল, কি, লুঙ্গি পরেছেন আপনি? একটা পিক দেন তো প্লিজ, আমি দেখব। কখনো আপনার এমন বেশে দেখিনি। প্লিজ একটা পিক পাঠান। নো, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। না, আপনি আসেন তাড়াতাড়ি। আই কান্ট ওয়েট। আচ্ছা, আসতেছি। আরাফাত ফোনটা কেটে ভেতরে ঢুকতে নিতেই দেখে রাত হন্তদন্ত হয়ে বের হচ্ছে। আরাফাত দাঁড়িয়ে গিয়ে বলল, কই যাস? আকস্মিক আরাফাতের কণ্ঠ শুনে মাথা উঁচু করে বলল, ওফ আরাফাত ভাই। হুম, কই যাস? এই তো বাহিরে। কেন? এক ফ্রেন্ড এসেছে, তার সাথে দেখা করতে। আরাফাত সন্দিহান হয়েই বলল, ফ্রেন্ডটা ছেলে না মেয়ে রে, সেটা বল। আরে ভাই, ছেলে ফ্রেন্ড, ওই দেখেন আপনার পেছনে। আরাফাত পেছনে ফিরে তাকিয়ে দেখল রাতের বয়সী এক ছেলে। এগিয়ে আসলো ছেলেটা। রাতের সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো রাত? রাত গম্ভীর মুখেই বলল, ভালো আছি। কি বলবে বলো। আজ কোনো অকেশন নাকি বাসায়? হ্যাঁ, ভাইয়ার বিয়ে। কি বলবে তাড়াতাড়ি বলো। কণাকে আনলে না যে?
কণাকে কেন আনবো? আমি যে বললাম। তুমি বললেই আমাকে শুনতে হবে নাকি? ওর নাম্বার নেই? হুম, আছে। তুমি তো বলতে পারো আসার জন্য। আচ্ছা, বলছি কি, ওর বাবা মায়ের নাম্বারটা দিবে? কেন? আশা করি একটুকু হলেও বুঝতে পেরেছো কেন চাইছি। বাই এনি চান্স বিয়ে বিষয়ে কোনো কিছু? হ্যাঁ। ও আচ্ছা, আমার কাছে নেই। কনাকে বলে দিবনে, ঠিক আছে? সে নাম্বারটা দিয়ে দিবে। আচ্ছা, এখন দেখা করা যাবে একটু? না, ও তো ব্যস্ত হয়েছে হয়তো। রাহুল কিছু বলার জন্য উদ্যত হলেই তার ফোনে ফোন কল আসে। তার মা ফোন দিয়েছে। 1 মিনিট, একটু আসছি। রাহুল একটু সাইডে সরে গেল। রাত আর না দাঁড়িয়ে চলে আসলো। আরাফাত ভুরু কুঁচকে বলল, আশ্চর্য, ছেলেটাকে ভেতরে আসতে বললি না কেন? আমি কেন ভেতরে আসতে বলবো? তোর না ফ্রেন্ড বললি? কসিং এর ফ্রেন্ড, কোনো খাস ফ্রেন্ড না। ওকে, ও কি কণাকে বিয়ে করতে চায় নাকি? কথার ধরন দেখে তো তাই মনে হলো। কণাকে না বলে তোকে বলছে কেন? সেটাই তো, আমাকে কেন বলছে? এই ছেলে যাকে বিয়ে করবে তাকে সরাসরি বললেই তো হয়। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে কণা, স্টেজে বসে আছে সন্ধ্যা আর আশার। ফ্ল্যাটের সবাই এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে। কণার পাশে শরীফাও দাঁড়িয়ে আছে। রাত এখনো আসেনি। কণা কিছুক্ষণ অপেক্ষা করে দরজার দিকে তাকাতেই দেখলো রাত আসছে, পরনে সাদা পাঞ্জাবি। রাতের সাথে আরাফাতও এসেছে। শরীফা আরাফাতকে ডাক দিল। আরাফাত রাতকে নিয়েই এগিয়ে আসলো। শরীফা আরাফাতের দিকে তাকিয়ে বলল, কই ছিলেন আপনি? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরাফাত জবাব দিল, নিচেই ছিলাম। কই, আপনি না লুঙ্গি পরেছেন, এখন না দেখি পাঞ্জাবি পরেছেন। পরেছিলাম, ভাবলাম তুমি। কি আমি? না, কিছু না। আচ্ছা দেখুন, আমি সেজেছি আজ, কেমন লাগছে আমাদের? আরাফাত পূর্ণ দৃষ্টি নিয়ে বলল, ও মাই গড, বলিউডের নায়িকারা দেখি আমার সামনে দাঁড়িয়ে। কণা রাত হেসে দিল। শরীফা দাঁত চেপে বলল, মজা নিচ্ছেন? নো। রাত, তুই বল। হ্যাঁ, সত্যি বলিউডের নায়িকার মতো লাগছে তোদের। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক এ ওয়াও। ওয়াও, রাত প্রশংসা করলো আমাদের। কেয়া বাত হে। চলুন মিস্টার আরাফাত, ওদেরকে হলুদ লাগিয়ে আসি। শরীফা আরাফাত চলে গেল। রাত এখনো দাঁড়িয়ে আছে। কণার মুখে এখনো হাসি লেগে আছে। ইনিয়ে মিনিয়ে জিজ্ঞাসা করলো রাতকে, তা মিস্টার নাইট সত্যি বলিউডের নায়িকার মতো লাগতেছে তো? রাত তাকালো। কিছু বলার জন্য মুখ খুলতেই দেখলো রাহুল এগিয়ে আসতেছে। আপনা আপনি চোখ মুখ শক্ত হয়ে আসলো। বেয়াদবটা ছাদে চলে আসলো। কণা এখনো খেয়াল করেনি রাহুলকে। রাত কণাকে ধমক দিয়ে বলল, হাসছো কেন এখনো? তোমার কি মনে হয় তোমাকে বলিউডের নায়িকার মতো লাগতেছে? আমি বললাম আর খুশিতে আকাশে ওড়া শুরু করে দিলে। এত ভারী মেকআপ, ও মাই গড, মিথ্যা প্রশংসা ছিল এটা তোমার জন্য। বিশ্রী রকমের লাগছে তোমাকে, বুঝলে? কণা কিছুটা থমকে গিয়ে রাতের মুখের দিকে তাকালো। রাহুল ছাদে এগিয়ে আসছে দেখে রাতের মুখে কপট কঠোরতা ফুটে উঠেছে, কিন্তু কণার সেটা খেয়াল করার সুযোগ নেই। হঠাৎ কণা হাসি চাপিয়ে মাথা নিচু করে বলল, ধন্যবাদ, আপনার দেওয়া আমাকে নিয়ে কমপ্লিমেন্ট সারা জীবন মনে রাখবো। কণা ওখান থেকে সরে আসার পথে রাহুলের সাথে দেখা হয়। রাহুলকে দেখে ভারী চমকায়, অবাক হয়ে বলল, আপনি এখানে? রাহুল হাসি মুখেই জবাব দিল, হ্যাঁ, আসলে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোমায় দেখে যাই। আমাকে দেখে যাবেন মানে? মানে ইজ নাথিং, আপনাকে দেখা শেষ, এবার আসি। রাহুল চলে গেল। কণা স্টেজে এগিয়ে এসে সন্ধ্যা আর আষাঢ়ের গায়ে হলুদ ছুঁয়ে আর রইল না, রুমে চলে আসলো। আরাফাত থেকে শরীফার ছবি তুলে দিচ্ছে। ম্যাডাম তার স্টেজে সন্ধ্যা আর আষাঢ়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। হুকুম দিয়েছে ছবিগুলো যেন সুন্দর ওঠে। বেশ কয়েকটা ছবি তোলা হলো। শরীফা আরাফাতের থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখে। আশেপাশে কণাকে না দেখে ফোন করে। কণা নিজের রুমে এসে দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুপ করে রইল। মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। রাতের কথাগুলো বারবার মনে পড়ছে। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে কণা নিজের চোখের পানি মুছে নিল। তারপর ওয়াশরুমে গিয়ে লেহেঙ্গা সাজ সব পাল্টে সিম্পল 3 পিস পরে নিল। একটু পরে কণার ফোনে শরীফার কল আসলো। হ্যালো কণাপু, কোথায় গেলে হঠাৎ?
শরীফা উদ্বিগ্ন কণ্ঠেই বলল। কণা নিজেকে সামলে হালকা স্বরেই বলল, একটু মাথা ব্যথা করছে, তাই বিশ্রাম নিচ্ছি রুমে। কোনো দরকার আমাকে? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। কণা মৃদু হেসে বলল, ঠিক আছে, আসছি। নিজেকে শক্ত করে সে আবারও ছাদে চলে গেল। সেখানে পৌঁছানো মাত্রই দেখল শরীফা আর আরাফাত ডুয়েট নাচছে। কণা গিয়ে একটা চেয়ারে বসলো। রাত ফোন স্ক্রল করছে দূরে বসে, কণাকে খেয়ালই করেনি। নাচের শেষে আরাফাতকে গান গাইতে বলল। রাত প্রথমে না করলেও আশার বলাতে রাজি হলো। কাউকে গিটার আনতে বলল। একটা বাচ্চা ছেলে গিটার এনে রাতের হাতে দিল। রাতের এবার চোখ গেল কণার দিকে। মুখে কোনো সাজসজ্জা নেই, শরীরের লেহেঙ্গা নেই, আছে পেঁয়াজ কালারের একটা থ্রি পিস। রাত গিটারে সুর তুলে গাইল। কখনো কি রাত কেটে ভোরের আলো এসে আমাকে জড়াবে? কখনো কি মনেতে লুকানো কথাগুলো সে শুনতে পাবে? যতবার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে, আবার আমি বের হলে বলো তুমি কি করো, তুমি অন্যদের সাথে। চাই ছুটে যাই দূরে, কোথায় পালাই, তোমার ছায়ায় থেকে সরে যেতে চাই। আর তোমার কারণে যদি পেয়ে থাকো ব্যথা, মনে রেখো তুমি দিয়েছিলে কথা। মনে কি পড়ে আমার তোমার গল্পগুলো? কত কথা, কত লুকিয়ে থাকে মাঝরাতে। বাহানা বানিয়ে থাকতাম তোমার সাথে, বলতে আমার নিঃশ্বাস তোমার ভালো লাগে। অযথা লাগে এখন এতটাই সময় গেল আমার তোমার বৃথা অনুরাগে। চাই ছুটে যাই দূরে, কোথাও পালাই, তোমার ছায়া থেকে সরে যেতে চাই। আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যথা, মনে রেখো তুমিও দিয়েছিলে কথা। চাই ছুটে চলে যাই দূরে কোথাও, তোমার ছায়া থেকে সরে যেতে চাই। আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যথা, মনে রেখো তুমি দিয়েছিলে কথা। সবাই করতালি দিল। সন্ধ্যার খুব চেনা লাগলো কণ্ঠটা। কোথাও যেন শুনেছিল এই কণ্ঠটা। একটু ভাবতেই মনে পড়ল সেদিন রাতে শুনেছিল সে। সেদিন সে এসেছিল এই বাসায়। আর তার মানে কণ্ঠটা রাতেরই ছিল। বাহ, সুন্দর কণ্ঠ তো ছেলেটার। রাত 12টার দিকে যার যার বাসায় চলে যায় সবাই। কণা রুমে এসেই শুয়ে পড়েছে। সন্ধ্যা ছাদে জিজ্ঞাসা করতে চেয়েছিল হঠাৎ সাজ মুছে কেন ফেলেছে সে, কিন্তু আর করতে পারেনি সে জিজ্ঞাসা। এখন যেই না জিজ্ঞাসা করবে দেখে কণা ঘুমিয়ে গেছে। সন্ধ্যা আর ডাকলো না, শুয়ে পড়ল। সকাল হতেই বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। কণা সন্ধ্যাকে সাজিয়ে দিল বিয়ের সাজে। সকাল থেকে মুখটা ভারী কণার। সন্ধ্যা খেয়াল করছে কিছু একটা হয়েছে। সন্ধ্যা জিজ্ঞাসা করলো। কণা উত্তরে বলল, না কিছু হয়নি। মুখটা ভারী কেন? কই মুখটা ভারী? আসলে মাথা ব্যথা, সেজন্যই এমন দেখাচ্ছে হয়তো। তুই তো নিজে সাজলি না। বিয়ে আমার নাকি তোর? আমার। তাহলে আমি কেন সাজবো? ওই দেখ তোকে কি সুন্দর লাগছে। আশার ভাই চোখই সরাতে পারবে না, দেখিস। সন্ধ্যা তাকালো আয়নার দিকে। সবাই লাল বেনারসি পরে বিয়েতে, আর সন্ধ্যা অফ হোয়াইট বেনারসি পরেছে। ফর্সা শরীরে সুন্দর লাগছে। কণা ঘোমটাটা এনে পরিয়ে দিল। পেছন থেকে সন্ধ্যার কাঁধে থুতনি রেখে বলল, তুই ভীষণ সুখী হবি দেখিস সন্ধ্যা। এত সুখী হবি যে কেউ দহনে পুড়ে ছারখার হবে ক্রমাগত তোর সামনে, অথচ তুই জানবিও না। আষাঢ় আর সন্ধ্যাকে বসানো হয়েছে পাশাপাশি। আষাঢ়ের শরীরে অফ হোয়াইট কালারের শেরওয়ানি দারুণ মানিয়েছে দুজনকে। তাদের সামনেই বসে আছে সন্ধ্যার মা। ঝাপসা চোখে দেখছে মেয়েকে। কাজী আষাঢ়কে কবুল বলতে বলল। আষাঢ় সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা মাথা নত করা। সন্ধ্যার দিকে চেয়েই আষাঢ় কবুল বলে দিল। এবার যখন কাজী সন্ধ্যাকে কবুল বলতে বলল, তখনই সন্ধ্যার বুকটা ধক করে উঠল। কবুল বলবে, কবুল বলে দিলেই তো পরিচয় বদলে যাবে, শুধু সন্ধ্যা থেকে মিসেস আহমেদ হয়ে যাবে। কাজী তাড়া দিল। আষাঢ় সন্ধ্যা বা হাতের মুঠোয় নিল, চোখের ইশারায় ভরসা দিল। সন্ধ্যা খানিকটা ভরসা পেল। মুঠোয় হাত বন্দির দিকে তাকিয়ে কবুল বলে দিল। আষাঢ়ের দেহ জুড়ে শীতল হাওয়া বয়ে গেল। ফাইনালি, ফাইনালি তার মনের মানুষটা এখন কেবলই তার একান্তই আপন। মুখে ফুটল এক চিলতে হাসি। হাসিটা ছিল প্রাপ্তির হাসি। সুদূরে দাঁড়িয়ে আছে রাত।
যে তাকিয়ে রয়েছে সদ্য বিবাহিত দুই নবদম্পতির দিকে। মন থেকে বলে উঠল, সারা জীবন খুশি থাকুক এই দম্পতি, কারণ নজর না লাগুক, আর আমার নজরটা সীমার ভেতরেই থাকুক। নজরুল ইসলাম কণাকে বলেন ওদের এবার রুমের ভেতরে নিয়ে যেতে। কণা সন্ধ্যাকে ধরে রুমে নিয়ে গেল। রাতের নজর একবার কণার দিকে গেল। একদম সাদামাটা লাগছে। জামাটা পুরনো নাকি নতুন ঠাওর করতে পারল না। চুলগুলো হাত খোপা করা, মুখে হয়তো পাউডারও লাগায়নি। গতকাল বলা কথাটা ভীষণ কি রুড ছিল তাহলে? হয়তো মস্তিষ্কটা বেঁকে গিয়েছে। রাহুল কেন তার কাছে সাহায্য চাইবে? যাকে বিয়ে করবে সরাসরি তাকে গিয়েই বলবে। কণা সন্ধ্যাকে তার রুমে বসিয়ে চলে আসতে নিলে সন্ধ্যা হাত টেনে ধরে। কণা পেছনে ফিরে তাকায়, চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কি? সন্ধ্যা কণাকে বিছানায় বসিয়ে বলল, কি হয়েছে আমাকে বলবি না কণা? কণা হাসার চেষ্টা করে বলল, কই কিছু হয়নি তো সন্ধ্যা, কি হবে? তোকে আমার মোটেও স্বাভাবিক লাগছে না। অস্বাভাবিক লাগার কারণটা কি? এই যে কেমন লাগছে তোকে? বাউন্ডুলে মেয়েটা হঠাৎ কেমন যেন স্থির হয়ে গেল। সবসময় কি মানুষ এক থাকে নাকি? এই যে দেখ পৃথিবীটা, সেটা কি সবসময় এমন রোদে পরিপূর্ণ থাকে? কখনো তো শীতল, আবার কখনো প্রচন্ড ঝড়ে তছনছ করে ফেলে। মানুষই এমন। সে যাই হোক, আমাকে নিয়ে ভাবিস না, আমি ঠিক আছি। আজ তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তাই অযথা আমাকে নিয়ে ভেবে দিনটাকে মাটি করিস না। ভাইয়া আসলো বলে এরপর তোদের কত ছবি তোলা হবে জানিস? কণা চলে গেল। আরাফাত আষাঢ়কে নিয়ে বসিয়ে দিল। সবাই এক এক করে ছবি তুলল। ছবি তোলার শেষে আষাঢ় আর সন্ধ্যাকে খেতে দিল। খাওয়া দাওয়া শেষে সন্ধ্যা হতেই বিদায়ের সময় ঘনিয়ে আসলো। সন্ধ্যা তার মাকেই শুধু জড়িয়ে ধরল। পাশেই নজরুল ইসলাম দাঁড়িয়েছিলেন। আশা করেছিল আজকের দিনে হয়তো মেয়েটা তার বুকে এসে জড়িয়ে ধরবে, কিন্তু না, করল না। সন্ধ্যা আসার পথে কেবলই তার বাবাকে বলল, মায়ের খেয়াল রাখবেন, সাথে নিজেরও। ব্যাস শেষ। আমেনা বেগম সন্ধ্যাকে আষাঢ়ের রুমে বসিয়ে এসেছে। আরাফাত আষাঢ়ের হাতে একটা প্যাকেট গুজে দিল। আষাঢ় তাকানোর সাথে সাথে হাতটা গুজিয়ে নিল। কড়া চোখে তাকালো আরাফাতের দিকে। আরাফাত চোখ টিপ দিয়ে বলল, এনজয় ইয়োর নাইট আষাঢ়, তবে গতিসীমা 40-এর বেশি নয়, আর সেফটি 100% সাথে নিয়ে রেখো, কারণ জনসংখ্যা এবার দেশে 40 কোটি ছাড়িয়ে গিয়েছে, সো বি কেয়ারফুল। শরীফা হেসে ফেলল। আরাফাত খেয়াল করেনি শরীফাকে। খেয়ালে আসতেই শরীফা হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, পিচ্চি মেয়ে, বড়দের কথা শুনে ফেললে। শরীফা আরাফাতের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, আমি মোটেও পিচ্চি নই মহাশয়। এক বাচ্চা সামলানোর বয়স হয়েছে, অথচ বিয়ে হচ্ছে না। বিয়ে করতে চাও? অবশ্যই। বিয়ে হলে কত কাজ করতে হয় জানো? আজ তো একটা সংসার, সব সামলাতে পারবে? আর রাত হলে আপনাকেও সামলাতে পারবো। ডোন্ট ওয়ারি। আরাফাত শরীফার কান টেনে ধরে বলল, বিচ্ছু মেয়ে একটা। পুরো সন্ধ্যায় পুরো রুমটায় একবার চোখ বুলিয়ে নিল। ফুল দিয়ে সাজানো সিম্পল সাজ রুমটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। ফুলের মিষ্টি সুগন্ধ রুমটাকে মাতোয়ারা করে তুলেছে। এসব ভাবনার মাঝেই আষাঢ় আসলো। সন্ধ্যা গুটিয়ে গেল। আষাঢ় দরজাটার ছিটকিনি লাগিয়ে এগিয়ে আসলো। সন্ধ্যার সামনাসামনি বসে আলতো হাতে ঘোমটাটা তুলে নিল। সন্ধ্যা আষাঢ়ের চোখের দিকে তাকালো। আষাঢ় স্মিত হেসে বলল, ভেবেছি তুমি লজ্জায় মাথা নত করে রাখবে। আচ্ছা, তাহলে মাথা নত করে রাখছি। এই না না, তাকিয়ে থাকো, ভালো লাগছে। একটা জিনিস আছে তোমার জন্য। কি? দেনমোহরের টাকাটা আগে বুঝিয়ে দেই। আষাঢ় শেরওয়ানির পকেট থেকে টাকাটা বের করে সন্ধ্যার হাতে দিল। সন্ধ্যা উল্টে পাল্টে দেখে বলল, কি করা যায় বলুন তো টাকাটা দিয়ে? তোমার যা ইচ্ছা তাই করবে। আচ্ছা, আপাতত ভাবছি না কি করা যায়। আপনার কাছে রেখে দিন, কখনো লাগলে দিয়েন। যদি তখন না থাকে টাকাটা, তখন? আমি কি বলেছি ভেঙে ফেলতে টাকাটা? বলেছি রাখতে। আমার পার্সোনাল ব্যাংক তো আপনারই। আশার এক গাল হেসে টাকাটা আলমারিতে রেখে দিল। তারপর সন্ধ্যার উদ্দেশ্যে বলল, অজু করে আসতে পারবে? নামাজ পড়বেন? আচ্ছা, আসতেছি। সন্ধ্যা বেনারসি পরেই সাজসজ্জা মুছে অজু করে আসলো।
সন্ধ্যা বের হতেই আশার অজুতে ঢুকলো। সন্ধ্যা এদিকে ওদিকে তাকিয়ে জায়নামাজ খুঁজলো, পেল না। আশার ওয়াশরুম থেকে এসে আলমারি থেকে জায়নামাজ বের করে আগু পিছু করে বিছালো। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে নিল দুজন। আশার জায়নামাজে বসে সন্ধ্যার দিকে ফিরে কিছু বিড়বিড় করে উচ্চারণ করে সন্ধ্যার শরীরে ফু দিল। তারপর বসা থেকে উঠে জায়নামাজগুলো আগের জায়গায় রেখে দিয়ে সন্ধ্যাকে নিয়ে বিছানায় বসলো। ঘুমাবে এখন? জিজ্ঞাসা করলো আশার। আপনার সমস্যা না হলে ঘুমাবো। না, নেই সমস্যা, তুমি বরং ঘুমাও, আমি বাতি নিভিয়ে দিচ্ছি। আচ্ছা। আশার বাতি নিভিয়ে দিল। প্রথম রাতেই ওসব না থাক, সময় নিক কিছুটা। আশার সন্ধ্যার পাশে এসে বসলো। সন্ধ্যা ফট করে চোখ মেলে তাকালো আশার, বলল, বুকে এসে ঘুমাবে? ইচ্ছে ছিল খুব তোমাকে বুকে নিয়ে ঘুমাবো। সন্ধ্যায় এগিয়ে আসলো, আষাঢ়ের বুকে মাথা রাখলো। আষাঢ় জড়িয়ে ধরে কপালে গাঢ় একটা চুম্বন এঁকে বলল, শুভরাত্রি বউ। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় কণার। সন্ধ্যা এখন এই বাসায় নেই। কণারও আর থাকা উচিত নয় এই বাসায়। যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। কসিং আছে আজ। দুপুরে আবার রিসিপশন সন্ধ্যার। কণা তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে নেয়। ব্রেকফাস্ট না করে বেরিয়ে যায়। মাঝ রাস্তায় এসে রাতের সাথে দেখা। রাত দেখেও না দেখার ভান করে চলে গেল। কণা কসিং সেন্টারে আসতেই রাহুল এসে দাঁড়ায় সামনে। কণা ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? কি? আপনাকে আজ একজনকে দেখতে আসবে। প্লিজ দাঁড়াবেন ছুটির শেষে। কে আসবে? আসলেই দেখতে পারবেন, প্লিজ দাঁড়াবেন কিন্তু। কণা উত্তর না দিয়েই চলে গেল। প্রায় 2 ঘন্টা কসিং শেষে বের হতেই রাহুল ডেকে ওঠে কণাকে। কণা পেছনে ফিরতেই দেখে রাহুল এক মহিলাকে নিয়ে এগিয়ে আসছে। সামনে এসে দাঁড়িয়ে বলল, মা, এ হচ্ছে কণা। মহিলাটা কণার দিকে তাকিয়ে রইল। থুতনিতে চুমু খেয়ে বলল, মাশাল্লাহ, তুমি তো খুব মিষ্টি দেখতে। কণা ইতস্ত বোধ করল, তবে বুঝতে দিল না। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, ধন্যবাদ আন্টি। তোমার বাবা মায়ের নাম কি? আমার বাবার নাম কামরুল হাসান আর মায়ের নাম রুনা বেগম। বাবা মা কি করে? জি, আমার বাবা ব্যাংকে জব করে। আর মা, উনি বছর 7 হলো নেই। কোথায় গেছে? আল্লাহ নিয়ে গেছে তার কাছে। কথাটা বলার সময় কণার চোখ টলমল করছিল। রাহুলের নজরে আসে। রাহুলের মা কণার মাথায় হাত রেখে বলল, আমি আছি তো মা। তোমার বাবার নাম্বারটা দাও তো, একটু কথা ছিল। কি কথা আন্টি? সেটা না হয় পরেই জেনে নিও, আপাতত নাম্বারটা নাও। জি, এত। এবার যেতে পারি? আসলে ফ্রেন্ডের আজ রিসেপশনের অনুষ্ঠান আছে তো, সেখানে যেতে হবে। হ্যাঁ, যাও মা, সাবধানে। সন্ধ্যা রিসেপশনের জন্য একই সেজেছে। আশার হেল্প করেছে শাড়ি পরার সময়। লোকটা কি সুন্দর করে শাড়ির কুচিগুলো ঠিক করতে পারে। সন্ধ্যা জিজ্ঞাসা করেছিল, এত সুন্দর করে কিভাবে শাড়ি পরাতে পারলো? প্রতি উত্তরে আশার জানালো, ছোট থেকেই মায়ের শাড়ির কুচি ও ঠিক করে দিত, সেখান থেকেই শেখা। চুলটাও আশার বেঁধে তাতে বেলি ফুলের মালা পরিয়ে দিয়েছিল। দারুণ কম্বিনেশনের লোকটা। একের ভেতরে সব হলো, একের ভিতরে সব চলে, মানানসই। আষাঢ়ের রেডি হওয়া শেষ হলে আষাঢ় সন্ধ্যার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলে, হয়েছে ম্যাডাম, যাওয়া যাক। সন্ধ্যা ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, জি, চলুন। রিসেপশনের আয়োজনে পুরো হল রুম লাইট আর ফুল দিয়ে সাজানো। অতিথিরা আসতে শুরু করেছে। আষাঢ় সন্ধ্যার হাত ধরে হলে ঢুকতেই চারপাশে ফিস ফিস শুরু হলো। সবার চোখ যেন আটকে গেল নব দম্পতির দিকে। সন্ধ্যার পরনে মেরুন রঙের শাড়ি আর সাথে গাঢ় সোনালি জরির কাজ, চুলে ফুলের সাজ আর হালকা গায়ে সোনার নকশা করা। আর পাশে আষাঢ়ের পরনে ডিপ ব্লু স্যুট। অনুষ্ঠানের আলোক ঝলমলে পরিবেশের মধ্যেও সন্ধ্যা খানিকটা চুপচাপ। আষাঢ় সেটা লক্ষ্য করলো। আষাঢ় সন্ধ্যার কানের কাছে ফিসফিস করে বলল, কি হয়েছে, এত চুপ কেন? সন্ধ্যার চোখ নামিয়ে বলল, তেমন কিছু না, জীবনটা তো নতুনভাবে শুরু হলো, ভয় লাগছে একটু। আষাঢ় হাসি দিয়ে বলল, যতক্ষণ আমি আছি ভয় কিসের? তুমি শুধু আমার হাতটা ধরে রেখো, ব্যাস। সন্ধ্যার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। বাপরে, এতক্ষণ লাগে তোদের রেডি হতে? লোকজন এসে গেছে সেই কখন।
কথাটা বলতে বলতে আরাফাত এগিয়ে আসলো। আষাঢ় আর সন্ধ্যা নির্ধারিত সোফায় গিয়ে বসলো। আলোকচিত্র বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে ব্যস্ত হলো। অনুষ্ঠানের মাঝে কণাও এসেছে, কিন্তু আজ তার মধ্যে যেন একটা ভিন্ন রূপ ফুটে উঠেছে। সাজগোজে তেমন না থাকলেও তার মধ্যে থাকা একটা আভিজাত সৌন্দর্য কারোর চোখে এড়াচ্ছে না। রিসিপশনের ভিড়ে রাত কণার দিকে তাকিয়ে একটু দ্বিধায় পড়ে গেল, কারণ মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কণার চেহারায় একটা অদ্ভুত শূন্যতা, মনে হচ্ছিল সে কোথাও হারিয়ে গিয়েছে। রাত ভিড় ঠেলে কণার কাছে এসে দাঁড়ালো। সব ঠিক আছে? কণা প্রথমে চমকে গেলেও নিজের চেহারায় স্বাভাবিক ভাব আনলো। হ্যাঁ, সব ঠিক আছে। আপনি এভাবে হুট করে সামনে দাঁড়িয়ে গেলেন কেন? না, অনেকক্ষণ ধরে দেখছি আমার দিকে তাকিয়ে আছো, সেই জন্যই। আপনার অস্বস্তি হয় আমি তাকালে? তা তো হবেই। সরি, আর হবে না। কণা চলে গেল সন্ধ্যার কাছে, একটু কথাবার্তা বলে চলে আসলো। রিসিপশনের সব আয়োজন শেষে অতিথিরা বিদায় নিল। আশার সন্ধ্যাকে নিয়ে রুমে আসলো। পরনে থাকা জামা কাপড় পাল্টে সাধারণ কাপড় পরে নিল। খুব ক্লান্ত লাগছে আজ। সন্ধ্যা মাথা নেড়ে বলল, কিছুটা। সন্ধ্যা ঘরের জানালার পাশে দাঁড়ালো। আশার পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। কি দেখছো? জানালার বাইরে পূর্ণিমার চাঁদ। এত সুন্দর লাগছে। আমার চাঁদ তো আমার ঘরেই আছে, জানালার বাইরের চাঁদের থেকে বেশি উজ্জ্বল। সন্ধ্যা লজ্জা পেয়ে মাথা নত করল। আশার অবাক হয়ে সন্ধ্যাকে সামনে ঘুরিয়ে বলল, তুমি লজ্জা পাচ্ছ সন্ধ্যাবতী? এটা কি সত্যি? ও মাই গড, তুমি লজ্জা পাও? আনরোম্যান্টিক মেয়ে। আশ্চর্য, লজ্জা নারীর ভূষণ, আর আমি তো নারী, তো পাবো না লজ্জা? কি জানি, লজ্জা পেতে তো খুব কমই। না না, লজ্জা তো পেতেই দেখিনি আমি কখনো। সবসময় আনরোম্যান্টিক গম্ভীর মুখে থাকো। সে যাই হোক, তোমার জন্য একটা কবিতা লিখেছিলাম, শুনবে? সন্ধ্যার চোখ বড় বড় করে তাকালো। আপনি লিখেছেন? আশার হাসলো। অফকোর্স, ডক্টর থেকে বেহবো না, কবিতা লিখতে পারি না তাই বলে। সব পারি। তোমার এই ডাক্তার সাহেব একের ভেতরে সব। তা বলা শুরু করি? জি, শুরু করুন মশাই। আমিও দেখি আমার ডাক্তার সাহেব কি লিখেছেন আমাকে নিয়ে। আকাশ ভরা তারা নয়, আমি শুধু একখণ্ড চাঁদ চাই। সেই চাঁদটিই হচ্ছ তুমি, যে আলোকিত করে রাখবে আমার গোটা পৃথিবী। সন্ধ্যার মুখে গভীর তৃপ্তির হাসি ফুটে উঠল। বাহ, সুন্দর ছিল তো। সত্যি? চলুন ঘুমাই। ঘুম পেয়েছে? আজও ঘুমাবে? ফুলশয্যা হবে না আমাদের? ফুলশয্যা? ফুলশয্যাটা তোলা থাক, আজ বরং আমরা শুধু ঘুমাই। আশার গম্ভীর মুখে বলল, ঠিক আছে, তবে একটা শর্তে। কি শর্ত? আমার বুকের কাছে মাথা রেখে ঘুমাবে। সেটা তো করি নাকি? সকালের আলো ঘরে পড়তে সন্ধ্যার মুখ ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখল আশার গভীর ঘুমে, তার মুখে প্রশান্তির এক ছাপ। সন্ধ্যা ধীরে ধীরে উঠে বসলো। জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো। বাড়ির বাগানে ছোটখাটো পাখি ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ মেজাজ ফুরফুরে লাগতে শুরু করলো। মনে হলো এই নতুন জীবন তার কাছে যেন একটা নতুন দিগন্ত। আশার ধীরে ধীরে চোখ মেলে দেখল সন্ধ্যা জানালার কাছে দাঁড়িয়ে, তার মুখে মৃদু হাসি। সকাল সকাল কি দেখছো? সন্ধ্যা পেছনে ফিরে বলল, এই সকালটা যেন অন্য রকম। আমি ভাবছিলাম আমাদের জীবনটা এভাবেই সুন্দর থাকুক। আশারও উঠে এসে তার কাছে দাঁড়ালো। তুমি পাশে থাকলে সবকিছুই সুন্দর হবে। অন্যদিকে রাত ঘরের এক কোণে বসে আছে। রাতের মা এসে তাকে ডাকতে ব্রেকফাস্ট করার জন্য। আচমকা ছেলেকে ভাবুক হয়ে বসে থাকতে দেখে বলল, রাত, এখানে বসে কি ভাবছিস? রাত চমকালো, নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু না মা। তোমার কোনো কাজ আছে? না, তবে তোর এমন মনমরা ভাব আমাকে চিন্তিত করছে। রাত মৃদু হেসে বলল, তোমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই মা, আমি ঠিক আছি। আচ্ছা, খেতে আয় তাহলে। আষাঢ়, সন্ধ্যা, রাত, আমেনা বেগম একসাথে সকালের নাস্তা করলো। নাস্তার শেষে আষাঢ় সন্ধ্যাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আজ কি করব আমরা? কি করব আমরা? কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করছে না? চলো দূরে কোথাও যাই। সন্ধ্যা বলল,
কোথায় যাবেন? পাহাড়ে? আচ্ছা, যেখানে আমরা দুজনে আরাম করে সময় কাটাতে পারি। আর আর কি? গম্ভীর গলায় বলল সন্ধ্যা। আশার মেকি হাসি দিয়ে বলল, আর কিছু না, শুধু ঘুরবো আর ঘুরবো। ওকে? ওকে। কণা সন্ধ্যার ঘরে বসে আছে। আজ সে অন্যরকম অনুভব করছে। জীবনের সব কিছুতেই যেন এক ধরনের অদ্ভুত পরিবর্তন এসেছে। সকালেই তার বাবা ফোন করে জানিয়েছে রাহুলের মা তার বাবার কাছে তার আর রাহুলের বিয়ের প্রস্তাব রেখেছে। কণার বাবা শীঘ্রই তাকে বাসায় আসতে বলেছে। কণা লাস্ট বার আজ রাতের সাথে একটু কথা বলবে। একটুখানি কথা বলে দেখুক না রাত কি বলে। কথাটা ভেবেই কণা রেডি হয়ে নেয় ক্রসিং এর জন্য। ক্রসিংয়ে ঢুকতেই দেখে রাত আগে থেকেই বসে আছে। কণা ক্রসিং শেষ হবার অপেক্ষা করলো। আজ রাহুল আসেনি। ক্রসিং শেষ হতেই রাত বের হলো। কণা পেছন থেকে ডেকে ওঠে। রাত পেছনে ফিরে বলে, কিছু বলবে? জি। সময় হবে? বলো। এখানেই? না মানে পার্সোনাল কথা ছিল। সামনের ক্যাফে আছে, ওটাই বসা যাবে? চলো। কণা আর রাত এসে বসলো ক্যাফেতে। রাত খুব তীক্ষ্ণ চোখে কণাকে দেখে বলল, এবার বলো। রাহুলের মা আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব রেখেছে। হো, কংগ্রেস। কিছুটা জানতাম। ও, একটা কথা বলতে চাই। কিভাবে নিবেন বিষয়টা আমি জানি না, তবে বলতে চাই। বলো। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এই কয়দিনে। আপনার জীবনে কি আমাকে জায়গা দেওয়া যায়? রাত কিছুটা চমকালো, তবে অস্বস্তি ভরা কণ্ঠে বলল, আমার জীবনে কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে তোমাকে জায়গা দিব আমি। কাউকে ভালোবাসেন? রাত থতমত খেয়ে গেল। আগেও তো বলেছি। তখন গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করেছিলাম। কিছুই নেই? আমি কিন্তু জানি আপনি সন্ধ্যাকে ভালোবাসেন। রাত থমকে গেল। কণা রাতের অবস্থা বুঝে বলল, সেদিন আমি সব শুনে ফেলেছিলাম আপনার কথা। আচ্ছা, আমাকে কি কোনোভাবে আপনার জীবনের সাথে জড়িয়ে দেওয়া যায় না? না। তোমার আগামী জীবনের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। রাহুল নিঃসন্দেহে ভালো ছেলে। আর ভালো ছেলে বলেই সোজা মাকে নিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি। মানে একজনকে রেখে কি আরেকজনের সাথে সংসার করা যায়? যাবে না কেন? আমাদের মাঝে কোনো কিছুই শুরু হয়নি। সেখানে এসব কথা ভিত্তিহীন। আর তার চেয়ে বড় কথা, আমি তোমাকে অ্যাজ এ ভাবির বন্ধু হিসাবেই দেখছি। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে ভালোবাসবো সেই আশায় বিয়ে ভেঙে দেওয়া, তাহলে ভুল করছো। কারণ আমি তা কখনোই করব না। ভালো এটাই হবে যে তোমাকে ভালোবেসে তাকে সাদরে গ্রহণ করে নাও। ভালো থেকো। আসছি। রাত চলে গেল। কণার ঠাই বসে রইল। রাত যেই কথাটা বলে গেল, সেম কথাটা কেন সে নিজে মানছে না? তাকে যে ভালোবাসে তাকে কেন সে গ্রহণ করে নিচ্ছে না? আষাঢ় সন্ধ্যাকে নিয়ে একটি রিসোর্টে এসেছে। রিসোর্টটি পাহাড়ের কোলে। চারপাশে ঘন সবুজ বনানী, যা দেখলেই মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। দূরে পাহাড়ের গায়ে মেঘের দলা খেলা করছে। পাখির ডাক আর গাছের পাতা নড়ার মৃদু শব্দ মিলে এক অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করছে। কটেজগুলো ছিমছাম কাঠের তৈরি। ছাদের কোনায় ঝুলছে ছোট্ট লণ্ঠন, যা রাতের জায়গাটাকে আরো রোমান্টিক করে তোলে। কটেজের বারান্দা থেকে একটা সরু রাস্তা নেমে গেছে পাহাড়ের নিচে। রাস্তার দুই পাশে লাল নীল ফুলের বাগান, আর মাঝখান দিয়ে বইছে একটা ছোট্ট ঝর্ণা। সন্ধ্যা গাড়ি থেকে নামতেই মিষ্টি হাওয়া এসে তার চুলে খেলা করলো। সে চারপাশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলল, জায়গাটাও বেশ সুন্দর। দেখতে হবে না? পছন্দটা কার? কটেজের ভেতরে ঢুকে সন্ধ্যা আরো অবাক। ভেতরটা সিম্পল কিন্তু দারুণ পরিপাটি। একটি চমৎকার খাট, জানালার পাশে কাঠের চেয়ার, আর মাঝখানে ছোট্ট টেবিলে সাজানো ফুলদানিতে সাদা বেলি আর গোলাপ। রুম থেকে দূরের পাহাড় আর বন দেখা যায়। সন্ধ্যা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে যেন প্রশান্তি ঝরে পড়ল। আশার এক কাপ চা নিয়ে এসে বলল, এই নাও, প্রকৃতির সঙ্গে এক কাপ চা উপভোগ করো। সন্ধ্যা চায়ের কাপে চুমুক দিয়ে জানালার বাহিরে তাকিয়ে বলল, আচ্ছা, আপনার মতো করে কেউ কি আর এতটা যত্ন নিতে পারে আমার? আশার পাশে এসে দাঁড়িয়ে বলল, কেন, তুমি কি আরো কারোর যত্ন চাও আমি ব্যতীত? না, সেটা বোঝায়নি। আপনি বেশ যত্নশীল পুরুষ একটা। ততটা যত্নশীল হতে পারছি কিনা জানি না,
তবে চেষ্টা করব যেন কখনো তোমার কোনো অভাব অনুভব না হয়। দুজনে বারান্দায় গিয়ে বসলো। দূর পাহাড় থেকে আসা মৃদু বাতাস তাদেরকে ঘিরে অন্যরকম অনুভূতির সৃষ্টি করলো। সন্ধ্যা আষাঢ়ের দিকে তাকিয়ে বলল, আপনাকে যদি বিয়ে না করতাম আমি, তাহলে হয়তো কখনোই বুঝতেই পারতাম না জীবন ঠিক কতটা সুন্দর হতে পারে। দেখুন না, আমাদের বিয়ের 4 দিন হয়নি। আষাঢ় সন্ধ্যার হাতটা ধরে চুমু খেয়ে বলল, আমার জীবনটা তো তুমি দিয়েই শুরু, যেখানে প্রতিটা দিন আমি তোমার মতো করে কাটাতে চাই, তোমার মুখে হাসি ফোটাতে চাই, কারণ তোমার মুখের এই হাসিটাই আমার সব কষ্টের পুরস্কার। রাতের দিকে কণা নিজের ব্যাগটা সব গুছিয়ে নেয়। কালকেই রওনা হবে রাজশাহী। সন্ধ্যাকে বলা হয়নি। বাসায় এসেই জানতে পারলো সন্ধ্যা আর আষাঢ় দূরে কোথাও গেছে। জামা কাপড় গোছানো শেষ হতেই টেবিলে থাকা ডায়েরিতে চোখ গেল। কিছু লিখতে ইচ্ছে করছে। ডায়েরিটা খুললো, তারপর কিছু একটা ভেবে লিখতে শুরু করলো। আজকের তারিখটা লিখতে ইচ্ছে করছে না। সময় আর তারিখ কি সত্যি গুরুত্বপূর্ণ? দিন আসে রাত যায়, একটানা চক্র, কিন্তু জীবনের আসল গল্পগুলো তারিখের খোপেই বাধা পড়ে না। জীবনটা যেন নদীর মতো, কখনো শান্ত, কখনো উচ্ছল, কখনো বা ভীষণ বেগবান। ভাবি, এই জীবনটা আমরা ঠিক কিভাবে বাঁচি? রোজ সকালে উঠি, কাজ করি, রাতে ঘুমাতে যাই, অথচ এই অভ্যাসের মাঝে কোথাও কোথাও লুকিয়ে থাকে অজানা সুখ কিংবা প্রচ্ছন্ন বেদনা। আমার মনে হয় জীবন মানে শুধু ভালোবাসা বা ঘৃণা নয়। জীবন মানে সেই গভীর অনুভূতি যা শব্দ দিয়ে বোঝানো যায় না। সেই মুহূর্তগুলো যখন তুমি একা থাকো কিন্তু একাকিত্ব অনুভব করো না, যখন বাতাসে গন্ধ থাকে বৃষ্টি নামার আর হৃদয়ে থাকে আশার ঝড়। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। মানুষ কখনো বদলায় না, বদলে যায় তার অবস্থান, তাদের প্রয়োজন। যে মানুষ একদিন তোমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, হয়তো সে আজ তোমার জীবনের অতীত। কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগে, কিন্তু এটাও সত্যি, মানুষ হারানোর মধ্যেই হয়তো নতুন কিছু পাওয়ার ইঙ্গিত থাকে। জীবন আমাকে শিখিয়েছে স্বপ্ন দেখতে হবে, তবে সেই স্বপ্ন যেন বাস্তবতার মাটিতেই দাঁড়ায়। হার না মানা একটা মনের জোর থাকতে হবে, কারণ জীবন তার নিজস্ব গতিতে চলে, তোমার ইচ্ছাই নয়। তুমি চাইলেও সবকিছু পাবার অধিকার নেই। কিছু কষ্ট সয়ে যেতে হয়, কিছু ভুল মেনে নিতে হয়, আর কিছু ভালোবাসা মনে গেঁথে রাখতে হয়। আজকের রাতটা অদ্ভুত, মনে হচ্ছে আকাশটাও কথা বলতে চায়। তারার ঝিকিমিকি দেখছি, প্রতিটা তারা যেন হাজারো গল্প নিয়ে বসে আছে। জীবনও তো এরকমই, অসংখ্য গল্পে ভরা। আমরা কি সব গল্প শুনতে পারি? জীবনের কোনো ইস্তেহার নেই, এখানে নেই নিয়ম সূচি, নেই কোনো পূর্ব পরিকল্পনা। শুধু একটা সত্যি আছে, তুমি যতটা ভালোবাসা ছাড়বে ততটাই ফিরে পাবে। আমি জানি না আমার জীবনটা কোথায় থামবে, তবে যতদিন বাঁচি নিজের গল্পগুলো নিজের মতো করেই বুনে যেতে চাই। হয়তো একদিন কেউ আমার এই ডায়েরিটা পড়বে, জানতে চাইবে কে ছিল কিনা কণা। জানি না সে জানতে পারবে কিনা, তবে আমি তাকে বলে যেতে চাই, কণা ছিল এক সাধারণ মেয়ে, যার জীবনও ছিল অসাধারণ, কারণ জীবনকে সে সবসময় মনের মতো করে বাঁচতে চেয়েছিল।